এদিকে এসো। কিন্তু রাত্রি যাবে না, সে মুখ বাঁকিয়ে ইশারায় বোঝালো। পারবো না। এতে ক্ষিপ্ত হলো সানাম চৌধুরী। এখানে আসার পর থেকে বউটাকে কাছেই পাচ্ছে না সে। সারাক্ষণ মেয়েটা তার থেকে পালিয়ে পালিয়ে থাকছে। এরকম মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে এসে কই একটু রোমান্স করবে তা না, মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে সানাম চৌধুরী শয়তানি এক হাসি দিল। তার মাথায় দুষ্ট বুদ্ধি ভনভন করছে। বউ কাছে আনার টেকনিক। এরপর রাত্রিকে আর ডেকে সময় নষ্ট করলো না, বরং বউ তার দিকে তাকালেই চোখ টিপ দিচ্ছে, নয়তো মাঝে মধ্যে উড়ন্ত কিস ছুড়ে দিচ্ছে। এতে লজ্জায় জড়সড় হয়ে যায় রাত্রি। চোখ গরম করে তাকিয়ে নীরবে শাসন করে প্রিয়তম পুরুষকে। তবুও দূর থেকে লুকোচুরি দৃষ্টি বিনিময় হচ্ছে দুজোড়া চোখে চোখে। যত সময় পার হচ্ছে নেতা সাহেবের দুষ্টুমি বাড়ছে। এতে রাত্রিপ্রিয়ার ভয় পাইল। বাবা মামা মামি সহ কত মানুষ এখানে, কেউ যদি এসব দেখে ফেলে। নির্লজ্জ লোকটার তো লজ্জা নেই, কিন্তু তার তো আছে। তবুও তার থামাথামির নাম নেই। নিজের ইজ্জত বাঁচাতে ও বদলোকের উপর একরাশ ক্রোধ নিয়ে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। সবার মাঝ থেকে নিঃশব্দে এগিয়ে গেল একটা দফারফার উদ্দেশ্যে, যা দেখিয়ে বাঁকা হাসল সানাম চৌধুরী। তার কথা শেষ হয়েছে, তাই ফোন কানের কাছ থেকে নামিয়ে তৎক্ষণাৎ পকেটে ভরে নিল। অগ্নিমূর্তি ধারণকৃত বউকে নিজের কাছাকাছি দেখে দাঁত বের করে খোঁচা দিয়ে শুধালো। কে জানি বলছিল সে নাকি এখানে আসবে না। এখন দেখছি বউ আবার নিজে নিজে লুকিয়ে জামাইয়ের কাছে এসেছে। আদর চাই, সোহাগ চাই। বাবা, এতটুকু এতটুকু তর সইছে না। তুমি আমাকে এত ভালোবাসো বউ। তুমি যে আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারো না। তুমি যে আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারো না, এটা আমি আগেই ধারণা করেছিলাম। আমিও তোমাকে ভালোবাসি বউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। নেতা সাহেবের কথা শুনে এবার যেন শরীর জ্বলে উঠল রাত্রিপ্রিয়ার। সে ত্রস্ত পায়ে এগিয়ে আসলো, আলগোছে স্বামীর বাহু ধরে কটমট করে শুধালো। এই কি সমস্যা আপনার? সানাম চৌধুরী মৃদু হেসে চটজলদি পাচা কোলে তুলে ফেলল রাত্রিপ্রিয়াকে। আকস্মিক স্বামীর আচরণে ভরকে গেল রাত্রিপ্রিয়া। একটু শব্দটিও করতে পারছে না সে। পেছনে ওরা সবাই। শব্দ পেয়ে যদি সবাই এদিকে তাকিয়ে তাদের এই অবস্থায় দেখে, মানিজ্যত কিছু থাকবে। তাই দাঁত চেপে সহ্য করছে রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী মুচকি হেসে তাৎক্ষণিক পা চালিয়ে ওখান থেকে কিছুটা দূরে গেল। পরিবারের সবার আড়াল হলো। এখানে তাদের দিকে ওরা কেউ তাকাবে না, এমন একটা জায়গায় এসে দাঁড় করালো রাত্রিকে। পরপর অশান্ত মেয়েটিকে পেছন থেকে শক্ত হাতে কোমর জড়িয়ে ধরল। পর মুহূর্তে তেতে উঠল রাত্রিপ্রিয়া, নিজেকে ছাড়াতে ছাড়াতে অধৈর্য কণ্ঠে শোধালো। অসভ্য লোক, আপনি এত নির্লজ্জ কেন? সানাম চৌধুরী হাতের বাঁধন গাঢ় করল। বউয়ের চুলে মুখ ডুবিয়ে ভাবলেশহীনভাবে জবাব দিল। তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কি? দেখুন, ছাড়ুন আমায়। কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে অশুভ বানিয়েছি? হ্যাঁ, এই তুমি আমাকে একটা চরম অসভ্যে পরিণত করেছো বউ। আমি তো আগে ভালো ছিলাম। আমি? কিভাবে? ওই যে আমাকে তুমি ওসব শিখিয়েছো, আমার ভার্জিনিটি কেড়ে নিয়েছো। সানাম চৌধুরীর অদ্ভুত কথাবার্তা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ দিশেহারা হয়ে এক কামড় বসিয়ে দিল তার নেতা সাহেবের বাঁধনওয়ালা হাতে। বউয়ের বড়সড় এক কামড় খেয়েও তো শব্দটিও করল না সানাম চৌধুরী। নইল না, বাঁধন এতটুকু ছাড়ল না, যা দেখে রাত্রিপ্রিয়া কটমট কণ্ঠে শুধালো। ছি নেতা সাহেব, আপনি এত বদ জঘন্য অশুভ লোক আপনি! সারাক্ষণ আমায় লজ্জা দিতে ওস্তাদ। নিঃশব্দে হাসল সানাম চৌধুরী। তৎক্ষণিক এক হাতে বউয়ের অগ্নিমূর্তি রাগি রাগি মুখটা নিজের দিকে চটজলদি ঘুরিয়ে টেনে টেনে জবাব দিল। বহুত সমস্যা। কি সমস্যা আপনার? কি কি? বিস্মিত কণ্ঠে জানতে চাইল রাত্রি। সানাম চৌধুরী মোলায়েম কণ্ঠে জানালো। এই যে তুমি আমার কাছে আসো না, পাশে বসো না, ভালোবাসো না, নিজের সাথে শক্ত আলিঙ্গনে জড়াও না, সারাক্ষণ আমার থেকে পালিয়ে পালিয়ে থাকো। আমার কি ভালো লাগে বলো? আমার তো তোমাকে ছাড়া এক মুহূর্তও চলে না। জানো না আমি বউ প্রেমী? আচ্ছা, জানো না আমি বউ প্রেমী মানুষ। তবে বউ ছাড়া কি ভালো থাকা যায়? সানাম চৌধুরীর সরল উক্তি যা শুনে স্তব্ধ বাক্যহারা রাত্রিপ্রিয়া। মানুষটা কি পাগল? হ্যাঁ, তার জন্য বড্ড উন্মাদ বেপরোয়া সানাম চৌধুরী। মানুষটা গাঢ় স্পর্শ, ঘন নিঃশ্বাস, গভীর প্রণয়ের সরল উক্তি শুনে জমে গেল রাত্রি। তার এতক্ষণের ছটফটেনি মুহূর্তেই ভালো লাগায় পরিণত হলো উড়ু উড়ু নেশালো নয়নে তাকালো প্রিয়তম পুরুষের মুখপানে। হুট করে মেয়েটাকে আরেক দফা চমকে দিয়ে তার মসৃণ ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল সানাম চৌধুরী।
বেসামাল সানাম চৌধুরীর সাথে সাড়া দিল রাত্রিপ্রিয়া। এদের দুজন যখন গভীর টালমাটাল অবস্থায় একে অপরের আলিঙ্গনে আবদ্ধ, ঠিক সেই সময় খ্যাক খ্যাক করে কেসে উঠল কেউ। কারো উপস্থিতি টের পেয়ে ছিটকে দূরে সরে দাঁড়ালো সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়া। ওদের সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে নয়ন, যা দেখে মেজাজ বিগড়ে গেল সানাম চৌধুরীর। কত কৌশল করে বউটাকে একটু নিজের কাছাকাছি আনলো সে। এখন অবধি ভালো করে একটা চুমুও দেওয়া হলো না। এর মধ্যেই ডিস্টার্ব। ওদের যন্ত্রণায় আজকাল বউটাকে একটু আদর টাদরও করা যায় না। আশ্চর্য। পর মুহূর্তেই সানাম চৌধুরী দাঁতের ধার চেপে বলল। তুই? এতে নয়ন আরও এক দফা হেসে উঠল, পরপর ইনোসেন্ট ফেস করে শুধালো। আমি কিছু দেখিনি সানাম, আমি কিছু দেখিনি, বিশ্বাস কর দোস্ত। তুই যে ভাবিকে কিস করেছিস, এসব আমি কিচ্ছুটি দেখিনি। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে রাত্রিপ্রিয়ার। ছিছি, এসব সবটা হয়েছে ওই বদ লোকটার জন্য। এরপর শুধু তার কাছে আসুক অসভ্য লোকটা, একদম তাকে ছুতেও দেবে না রাত্রিপ্রিয়া। পর মুহূর্তে কটমট চোখে একবার নেতা সাহেবের দিকে তাকিয়ে ত্রস্ত সেখান থেকে চলে গেল মেয়েটা। বউয়ের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেল সানাম চৌধুরী। পর মুহূর্তেই নয়নের দিকে চোখ গরম করে তাকালো সানাম চৌধুরী। এর মধ্যে নয়ন ভো ভো দৌড় ওরে আর পাইকে। পর মুহূর্তেই নিজের পায়ের জুতা খুলে সেদিকে ছুঁড়ে মারল সানাম। নিজেও দৌড় দিল ওর পেছনে। যেতে যেতে বলল। শালা দাঁড়া বলছি, তোকে আমি পেয়ে নেই শুধু, তুই আমার সংসার ভাঙলি। তোর তো বউ নাই, তুই এসবের বুঝবি কি? তুই আমার বন্ধুর সুখ নষ্ট করলি। আচমকা দুটো টাকরা যুবককে হইচই করে এলো পাথারি ছোটাছুটি করতে দেখে হক চুকিয়ে যায় চৌধুরী পরিবার। ওরা ঘটনা বুঝতে একে অপরের মুখ চাওয়াচাবি করল, একে অপরকে জিজ্ঞেস করল। কি হয়েছে ওদের? এর মধ্যে নয়ন দৌড়ে এসে থামলো আড্ডার ওখানে। নিজেকে আড়াল করলো বড়দের মাঝে। ছেলেটা হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে, বারবার বলছে। ভাই, এবারের মতো মাফ করে দে দোস্ত। আর জীবনেও আমি তোর রোম ওসবের ভেতরে ঢুকে পড়বো না, গড প্রমিস। সানাম চৌধুরী ওর পেছনে পেছনে এসে থামলো ওখানে। পর মুহূর্তেই নয়নের কথা শুনে অগ্নি চোখে ওর দিকে তাকালো। পরপর ধুমধাম করে কয়েকটা কিল ঘুষি পড়ল নয়নের পিঠে। আশেপাশের লোকজন অবাক হয়ে দেখছে ওদের। সবার সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মধ্যে ছেলে দুটোকে থামাতে থামাতে সালাম চৌধুরী শুধালো। কি হয়েছে? তোরা দুজন এভাবে বাচ্চাদের মতো মারামারি করছিস কেন? থাম দেখি, শান্ত হ। ও নয়ন বাবা, কি হয়েছে? সানাম এত রেগে গেল কেন? নয়ন নিজেকে ছাড়িয়ে এক লাফ দিয়ে সালাম চৌধুরীর পাশে দাঁড়ালো। এরপর সে হাসতে হাসতে দাঁত বের করে বলল। আসলে হয়েছে কি আঙ্কেল, সানামের। এরপর সানাম চৌধুরী বন্ধুর দিকে পুনরায় অগ্নি চোখে তাকিয়ে সাবধান করল। মাঝপথে ছেলেটাকে থামিয়ে দিয়ে সে স্বাভাবিক কণ্ঠে শুধালো। তেমন কিছু হয়নি বাবা, বসো। এটা আমাদের দুই বন্ধুর সিক্রেট। হাঁপ ছেড়ে বাঁচল সবাই। বন্ধুদের সাথে কত রকমের রহস্যময় ঘটনা কথাবার্তা হয়, সেসব কি আর সবার সামনে বলা যায়? তাই এ বিষয়ে কেউ আর কিচ্ছুটি প্রশ্ন করল না। ঘটনা ধামাচাপা দিতে সবার হয়ে সাইমন হাসতে হাসতে বলল। তোদের দুই বন্ধুর সিক্রেট নিয়ে পরে কথা বলিস, এখন বস তো। তোদের সবাইকে আমি একটা মজার গল্প শোনাই। সানাম চৌধুরী ও নয়ন দুজনেই শান্ত হয়ে গেল। ওরা সবাই পুনরায় আবার বসলো গোল হয়ে। আগ্রহ নিয়ে শুনতে চাইল সাইমনের মজার গল্প। সাইমনও ইতিমধ্যে শুরু করে দিল। ওর গল্পের শুরুটা শুনেই এক দফা হেসে উঠল সবাই। গল্পটা বেশ মজার। সবাই হাসলেও রাত্রিপ্রিয়া মোটেও হাসে না। মেয়েটা জড়সড় হয়ে পায়েলের গা ঘেঁষে বসেছে। নয়ন ভাইয়ের মুখোমুখি হতে তার ভীষণ লজ্জা করছে, কিন্তু নয়ন সানাম চৌধুরী বেশ স্বাভাবিক। ওরা হাসছে, মনোযোগ দিয়ে কথা শুনছে, সাইমনের গল্প চলছে। এর মধ্যে সানাম চৌধুরী চুপি সরে উঠে দাঁড়ালো, আশেপাশে তাকালো। সবাইকে এখানে দেখলেও পরশকে আড্ডার মাঝে দেখা যাচ্ছে না। অসুস্থ মেয়েটা গেল কোথায়? সানাম চৌধুরী বিচক্ষণ চোখে চারপাশে তাকিয়ে বোনকে খুঁজতে লাগলো। না, আশেপাশে কোথাও মেয়েটা নেই। কৌতূহল দমাতে না পেরে এক পর্যায়ে সে মাকে জিজ্ঞেস করলো। মা, পরশ কোথায়? মা তাৎক্ষণিকভাবে জানালো। পরশ ওর রুমে বিশ্রাম করছে। এই তো কিছুক্ষণ আগে মেয়েটা সবার মাঝখান থেকে উঠে নিচের রুমে গেল, বলে গেল শরীর খারাপ লাগছে, খানিকক্ষণ বিশ্রাম করবে, কেউ যেন তাকে বিরক্ত না করে। অসুস্থ মেয়েটা, নিরিবিলি একটু শুয়ে থাকুক। সারাদিন তো আর কম লাফালাফি করেনি, তাই কেউ আর ওর সাথে গেল না, বিরক্তও করলো না।
মাঠ থেকে খবর পেয়ে সানাম চৌধুরী কাউকে কিছু না বলে তাৎক্ষণিক ভেতরের দিকে রওনা হলো। যা দেখে ছেলেকে থামিয়ে দিয়ে তানিয়া চৌধুরী বলল, সানাম, তুই আবার কোথায় যাচ্ছিস? আসছি, তোমরা বসো। তানিয়া চৌধুরী আর বাধা দিল না। সবাই পুনরায় মনোযোগী হলো আড্ডায়। ঘুটঘুরে অন্ধকার রুম, বিছানায় এলোমেলো অবস্থায় হাঁটুতে থুতনি ঠেকিয়ে নিঃশব্দে কাছে পরশ। কি এক অদ্ভুত অসুখ তার! একবেলা আনন্দে কাটলে দুবেলা কেটে যায় বিষণ্ণতায়। এত হাসি আনন্দের ভেতরে থেকেও নীরব কিছু যন্ত্রণা এসে তার বক্ষস্থল খামছে ধরে। হুহুক করে কেঁদে ওঠে ভেতরটা। প্রিয় মানুষের করা নিখুঁত অভিনয়, তার করা নিষ্ঠুরতা কিছুতেই ভুলতে পারছে না মেয়েটা। বারংবার তার করা অপমানগুলো কানে বাজে। এই মানুষটার নাম মনে করলেও এখন ঘৃণায় গা গুলিয়ে বমি আসে তার। তবুও সে কাছে ওই মানুষটাকে ঘিরেই তার সমস্ত ব্যথা। তবে এই ব্যথার ধরন ভিন্ন। এই যে নিজেকে প্রতিনিয়ত ঠকিয়েছে সে, দিনের পর দিন ভুল মানুষকে হৃদয়ের সাথে আটঘাট করে বেঁধেছে। এই যে নিজের সাথে করা এত এত অন্যায়, এসব কি করে ভুলবে সে? আজ সে হঠাৎ কাছে কেন? এ কান্নার কারণ সে নিজেও জানে না। শুধু জানে তার ভীষণ কান্না পাচ্ছে। অনবরত কাঁদছে পরশ। কাঁদতে কাঁদতে একটা সময় হুট করে আক্ষেপ করে বলে উঠল, তাকে ঘিরে আমার রঙিন কিছু ছোটখাটো স্বপ্ন ছিল, যেগুলো সাজাতে আমার অনেকগুলো দিন লেগেছিল। কিন্তু আমার সেই স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিতে এক মুহূর্ত সময় নেয়নি অপর মানুষটা। হ্যাঁ, কি দোষ ছিল আমার? শুধু তাকে একটু ভালোবেসেছিলাম। বলতে বলতে আবারও কেঁদে উঠল পরশ। ঠিক সেই সময়ে অন্ধকার কক্ষের ডোর খুলে ভেতরে প্রবেশ করল কেউ। সাথে সাথে কক্ষের সব কটা বাতি জ্বলে উঠল। আকস্মিক বাতির আলো চক্ষুদয় পড়তেই নড়ে চড়ে উঠল পরশ। তার সম্মুখে দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। ভাইকে দেখে তাৎক্ষণিক মাথা নিচু করে নিল পরশ। নিজেকে সামলানোর নীরব চেষ্টা চালালো। এরই মধ্যে তার দিকে এগিয়ে আসলো সানাম চৌধুরী। নিঃশব্দে বোনের পাশে বসে আদুরে হাত রাখলো বোনের গালে। এরপর দৃঢ় কণ্ঠে বলল, শোন, অনেক হয়েছে, কান্না থামা, চোখের জলটা মোছ। হয়েছে তো, চোখের জলটা আর পড়তে দিস না। এত কেঁদে কি লাভ বল? এই যে তুই সারাদিন অন্ধকার রুমটায় ঘাপটি মেরে দু হাতে বিষাদ উড়াচ্ছিস, নিজেকে সবার থেকে আড়াল করছিস। বয়স কত তোর? কিসের এত দুঃখ তোর? নিজের প্রতি কেন এত অনীহা? প্রেমিক, প্রিয় মানুষ ছেড়ে গিয়েছে, প্রিয়জন হারিয়েছে। আরে, একটা জীবনে কত মানুষ আসবে আর যাবে, তুই জানিস না? মানুষেরা এমনই, ওরা আজকে বলবে ভালোবাসি, কালকে করে অবহেলা। এই যে বড় মিথ্যে অভিনয়ে জীবন নিয়ে খেলা, এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তাই বলে কি জীবন থেমে থাকছে বল? শোন, ছোট্ট এই জীবনে এত অভিমান অভিযোগ পুষে কি হবে বল? কার জন্য তুই নিজেকে কষ্ট দিচ্ছিস? কার জন্য তুই নিজেকে কষ্ট দিচ্ছিস? প্রিয় মানুষটার জন্য? আরে, যে মানুষ তোকে ছেড়ে যাওয়ার আগে তোর কথা একটাবার ভাবেনি, সে ছেড়ে গিয়ে কি আর তোর ভাঙা হৃদয়ে প্রলেপ দিতে আসবে? হুম, আসবে না। খোঁজ নিয়ে দেখ, ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে ছাড়াই দিব্যি থাকছে। ওরা যদি ভালো থাকতে পারে তবে তুই কেন পারবি না? একবার চেষ্টা করে দেখ, তুইও ঠিক পারবি। শোন, অনেক হয়েছে, কাঁদিস না তুই, শান্ত হ। চোখের জলটা মুছে ফেল। কি, কান্না থামছে না? পুরনো স্মৃতি মাথা চাপা দিচ্ছে? কান্না দলা পাকিয়ে আসছে? আচ্ছা, এদিকে আয়, আমার বুকে মাথা রেখে শেষবারের মতো কেঁদে রে। ভাইয়ের কথা শুনে ভাইকে তাৎক্ষণিক চাপড়ে ধরল পরশ। হাউমাউ করে ভাইয়ের বুকে কেঁদে কেঁদে বুক ভাসালো। তার মাথায় নিঃশব্দে স্নেহের পরশ দিচ্ছে সানাম চৌধুরী। এক পর্যায়ে কান্না থামল পরশের। নির্জীব হয়ে ভাইয়ের বুকে পড়ে রইল কেবল। যা দেখে সানাম চৌধুরী জোরালো ভাবে বলল, কি, এবার হাঁপিয়ে গেছিস? নিজেকে ক্লান্ত লাগছে? এবার এদিকে আয়, আকাশের দিকে তাকা। দেখ, পূর্ণিমার চাঁদ কি সুন্দর চকচক করছে। আকাশে তো ওই একটা চাঁদ, চাঁদটা তো একা রে, তবুও তো প্রতিদিন ওর কাজটা নিয়ম করেই করে। ওই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস, সমুদ্রটাও তো একা, তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য বিলাচ্ছে। তোর না পাহাড় পছন্দ? ও তো একা দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নিজেকে কেন তুচ্ছ মনে করছিস? তুই তো পাহাড়ের মতো শক্ত, মনটাকে একটু শক্ত করো। পুরনো সব স্মৃতি দূরে ঠেলে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত কর যেন ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে দেখে ভীষণ আফসোস হয়। তুইও তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে রে তুই অসহায় নোস, তাদের ছাড়াই তোর চলে। শোন, তুই অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচ। পরশ, ওঠ, আর নয় কান্না, এবার ঘুরে দাঁড়া। পরশ যেন ভাইয়ের কথাই শক্তি পেল। নিজের জন্য বাঁচার জন্য নতুন করে অনুপ্রেরণা পেল। মেয়েটা তাৎক্ষণিক নিজে নিজেই উঠে দাঁড়ালো।
চোখের সবটুকু জল ওনা দিয়ে মুছে নিল অবলীলায়। এরপর শক্ত কণ্ঠে শোধালো, আজকে এটাই আমার শেষ কান্না। আমি আর কাঁদবো না ভাই। চলো ভাই, আমরা সমুদ্র দেখব। সানাম চৌধুরী বোনের এই আকস্মিক পরিবর্তন দেখে আনমনে হাসল। বোনের এই শক্ত মুখে শক্ত চোখে নেই কোনো দুর্বলতার ছাপ, নেই কোনো অসহায়ত্ব। এরকম ভাবেই তো বোনকে পুনরায় গড়বে সে। এটাই তো চাই সে, তার বোন নিজেকে শক্ত করুক, পাহাড়ের মতো শক্ত। তাৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী, বোনের হাত ধরে বলল, চল। বোনকে দিয়ে পুনরায় সাগর পাড়ে এসেছে সানাম চৌধুরী। পরিবার থেকে কিছুটা দূরে ওরা। এর মধ্যেই পরশ এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে জানালো, ভাই আমি একটু একা থাকবো। থাক। বলে কিছুটা দূরে সরে দাঁড়ালো সানাম চৌধুরী। বোনকে একাকী সময় কাটানোর সুযোগ দিল। পরশ হাঁটছে, এলোমেলো পায়ে হাঁটছে। নিজেকে বড্ড হালকা লাগছে আজ, যেন তার কোনো দুঃখই নেই। মেয়েটা এই নির্জন রূপালী আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে নিজের সাথে প্রতিজ্ঞা করে বসল, আমি কাঁদবো না, টলবো না আর কোনো কিছুতে। আমার কোনো পরিচিত দুঃখ নেই। আমার সকল পিছুটান ছিন্ন হয়েছে। এবার নিজেকে তৈরি করার পালা এসেছে। না না না, পরশ আর দুর্বল হয়ে বাঁচবে না। সে স্ট্রং মা হবে, তার বাচ্চাকে আনবে পৃথিবীতে। ভয়ানক এক প্রতিশোধ নেবে সে। তাকে ঠকানোর প্রতিটা মানুষকে নিজ হাতে ভয়ঙ্কর শাস্তি দেবে সে। এরপর সে বাঁচবে, পরশ বাঁচবে, পরশ বাঁচবে, নতুন এক পরশ হয়ে বাঁচবে সে। পরশ বাঁচবে তার বাচ্চার জন্য এবং নিজের জন্য। বেশ কিছু সময় পর বোনকে নিয়ে সবার মাঝে উপস্থিত হলো সানাম চৌধুরী। পরশ মেয়েটা এখন একদম ঠিকঠাক। নিজেকে কতটা নিখুঁতভাবে সামলে নিয়েছে কে বলবে। এই মেয়েটাই কিয়ৎক্ষণ আগেও অঝোরভাবে কেঁদে কুটিয়ে ভাইয়ের বুক ভাসিয়েছে। তাকে দেখে সেসব বোঝার উপায় অন্তর নেই। পরশকে দেখে পায়েল ও তানিয়া চৌধুরী বসা থেকে ওর দিকে এগিয়ে আসলো। মামির কপালে তাৎক্ষণিক স্নেহময়ী হাত ঠেকিয়ে জানতে চাইল, এখন শরীরটা কেমন লাগছে মা? পরশ মাকে আলতো জড়িয়ে মৃদু হেসে বলল, ভালো আম্মু। ওরা সবাই এক হতেই এর মধ্যে সালাম চৌধুরী জানালো, রাত তো অনেক হয়েছে, এখন চলো সবাই মিলে ডিনারটা শেষ করে আমরা তারপর না হয় আবার আড্ডা দেওয়া যাবে। তার কথায় সায় জানালো ওরা সবাই। সালাম চৌধুরী সবাইকে নিয়ে চলে গেল ভেতরে। আজ আর কেউ রেস্টুরেন্টে গেল না, কেননা আশিক ছেলেটা আজ আগেভাগে ভেতরে সবার সব রকমের পছন্দ মতো খাবারের ব্যবস্থা করেছে। এরপর সানাম চৌধুরী যেতে যেতে আশিককে ডেকে জিজ্ঞেস করল, ভেতরে সবকিছু ঠিকঠাক আছে তো? আশিক তাকে আশ্বাস দিয়ে জানালো, জি ভাই। রঙিন আলোকসজ্জার সজ্জিত হোস্টেলের বিশাল এক ডাইনিং রুমে একত্রে বসেছে চৌধুরী পরিবার। সামনে রয়েছে হরেক রকমের বাহারি খাবার। সবাই সবার মতো খাচ্ছে, কিন্তু কিচ্ছুটি মুখে তুলতে পারছে না রাত্রিপ্রিয়া। তার কাছে সব কিছু তেতো লাগছে। হঠাৎ শরীরটাও ম্যাজম্যাজ করছে, চোখ টলমলো করছে, জ্বর আসবে বোধ হয়। এই মুহূর্তে খাবারের গন্ধে গা গুলি আসছে মেয়েটার। তাই ও চটজলদি উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। মেয়েকে কিচ্ছুটি না খেয়ে হঠাৎ দাঁড়াতে দেখে আনোয়ার সাহেব তাৎক্ষণিক জানতে চাইল, কি হয়েছে আম্মা, শরীর খারাপ লাগছে? শরীর একটু খারাপ লাগলেও তা প্রকাশ করল না রাত্রিপ্রিয়া। সবাই আবার তাকে নিয়ে অহেতুক চিন্তা করবে এই ভেবে সবটা এড়িয়ে গেল। ও বলল, খেতে ইচ্ছে করছে না বাবা। না না, ঠিক আছি আমি বাবা। আনোয়ার সাহেব স্বস্তি পেল। এরই মধ্যে তানিয়া চৌধুরী বলল, তুই তো কিছুই খেলি না মা, আমার কাছে আসো, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই মামুনি, সন্ধ্যায় অনেক খেয়েছি তো, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমি রুমে গেলাম। বলতে বলতে নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। কেউ আর মেয়েটাকে জোর করল না। ওরা নিজেদের মতো আবার হাত চালালো, কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ল সানাম চৌধুরীর। স্ত্রীর টলমলে চোখ মুখ দেখে এর আগেও একবার জানতে চেয়েছে শরীর খারাপ লাগছে কিনা, কি হয়েছে ইত্যাদি, কিন্তু মেয়েটা তাকে এমনভাবে ইগনোর করলো যেন চিনেই না তাকে। সেই ঘটনা এখনও ধরে বসে আছে সে। সানাম চৌধুরীকে এরপর আশপাশেও ঘেঁষতে দেয়নি, নিজেও থেকেছে দূরে দূরে। ফোঁস করে শ্বাস টানল সানাম চৌধুরী। নিজের অর্ধ খাওয়া প্লেট রেখে দিয়ে সেও উঠে দাঁড়ালো। রাত্রে রেখে যাওয়া খাবার প্লেটটা হাতে নিয়ে সেও রুমের দিকে রওনা হলো। সবাইকে একবার বলে গেল, তোমরা সবাই খেয়ে নাও, আমি রাতের সাথে খেয়ে নেব। ওর মেবি কিছু একটা অসুবিধা হয়েছে, আমি দেখছি।
নেতা সাহেবের এরকম আচরণে মিটমিট করে হেসে উঠল সাইমন ও নয়ন। বড়রাও মুগ্ধ চোখে দেখল একজন দায়িত্বশীল পুরুষকে। এরপর তারা কেউ কিচ্ছুটি বলল না। সানাম চৌধুরী এরকমই, এই যে সবার মাঝ থেকে উঠে গিয়ে বউয়ের জন্য খাবার নিয়ে গেল, বলে গেল সরল কিছু উক্তি। এতে কে কি বললো, কে কি ভাবলো, এতে কিছু যায় আসে না তার। সানাম চৌধুরী কাউকে তোয়াক্কা না করে স্বাভাবিকভাবেই নিজেও স্ত্রীর পিছু নিল। মেয়ের এই সুখ দেখে আনোয়ার সাহেবের চোখ ভরে উঠল। তার মা মরা মেয়েকে সানাম চৌধুরী ভীষণ যত্নে রাখে, তার প্রমাণ আরও একবার নিজ চোখে পেল সে। ভেতর থেকে দরজা আটকে বসে আছে রাত্রিপ্রিয়া। খাবার হাতে নিয়ে দরজার সামনে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। বারবার দরজায় টোকা দিয়ে অনুরোধ করছে বউকে। দরজা খোলো রাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তবুও ভেতর থেকে কোনো জবাব আসে না। এতে ভয় বাড়ল সানাম চৌধুরীর। অজানা আশঙ্কায় অস্থির হয়ে পড়ল ছেলেটা, তবুও বারবার ডাকছে। রাত, ও রাত, দরজা খোলো প্লিজ, সরি বউ। নো রেসপন্স। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে তাড়াহুড়ো করে দরজার লক খুলল সানাম চৌধুরী। এতক্ষণ নিজের কাছে চাবি থাকা সত্ত্বেও দরজা খোলেনি সানাম চৌধুরী, কেননা অভিমানী বউয়ের অভিমান উপভোগ করতে চেয়েছে সে। উপভোগ করতে চেয়েছে সম্পর্কের দুষ্টু মিষ্টি কিছু খুনসুরি। কিন্তু যেই দেখা গেল বারবার ডাকা সত্ত্বেও বউ কথা বলছে না, দরজাও খুলছে না, এতেই তরতর করে তার ভয় বাড়ল। আর অপেক্ষা করা গেল না। তাড়াহুড়ো করে ভেতরে গিয়ে রাত্রিপ্রিয়াকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্বস্তি পেল ছেলেটা। এতক্ষণের আটকে রাখা শ্বাসটা ছাড়ল অবলীলায়। ভেতরে সানাম চৌধুরীর অস্তিত্ব অনুভব করতেই ফুঁসে উঠল রাত্রিপ্রিয়া। সে শোয়া থেকে চটজলদি উঠে বসল, এরপর কটমট কণ্ঠে বলল, আপনি চলে যান, চলে যান এখান থেকে। আপনি কেন এসেছেন এখানে? আপনি একদম আমার ধারে কাছেও ঘেসবেন না। নির্লজ্জ লোক, সারাদিন অসভ্যতামি করেন। আপনার জন্য আমি আজ লজ্জায় মরে যাচ্ছি। ছি, নয়ন কি ভাবছে? বইয়ের ক্রোধ তোপের মুখে পড়ে মনে মনে এক দফা নয়নকে গালি দিল সানাম চৌধুরী। বেয়াদবটাকে ফের হাতের কাছে ফেলে দুম কেলানি দেবে সে। তার মনের ক্ষোভ সব উগলে দেবে নয়নের দিকে। আপাতত বইয়ের এই রাগ ভাঙানো জরুরি মুহূর্তে। বইয়ের সম্মুখে ক্ষমতাশালী সানাম চৌধুরী হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি। সে তাৎক্ষণিক নিজের হাতের খাবার প্লেটটা টি টেবিলে রেখে দিল। এরপর চটজলদি বইয়ের সামনে কান ধরে নিরীহ মানুষের মতো শোধালো, সরি জান, আর জীবনে আমি এরকম অসভ্যতামো করবো না তোমার সঙ্গে। প্লিজ বউ, এবারের মতো ক্ষমা করে দাও আমায়, প্লিজ প্লিজ। রাখেন আপনি আপনার প্লিজ প্লিজ। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি আজ তো একটা অসভ্য পুরুষ। বউয়ের কাছে সব পুরুষই একটু আধটু অসভ্য, আমি না হয় একটু বেশি অসভ্য। তোমারই তো বর, একটু মানিয়ে নাও না জান। আসলে হচ্ছে কি, আমি একটু এরকম অসভ্যতা না করলে তোমাকে মা ডাক শোনাবো কি করে? সানাম চৌধুরী বেখেয়ালিতে ভুল জায়গায় বলে ফেলল কথাটা। খেয়াল করতে জিভে কামড়ে ধরল ছেলেটা। এর মধ্যে বউয়ের জহুরি কানে এসব ঢুকে গেল। ক্রোধে দিশেহারা হয়ে পড়ল রাত্রিপ্রিয়া। সে বসা থেকে তড়াক করে উঠে দাঁড়িয়ে গেল। এরপর মুখে ঝংকার তুলে শোধালো, কি বললেন? সানাম চৌধুরী আমতা আমতা করে শোধালো, ইয়ে মানে আসলে হয়েছে কি, আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো বউ, আমি এসব বলতে চাইনি, মুখে এসে গেছে কথাটা। আপনি তো সারাক্ষণ এইসবই ভাবেন, তাহলে আসবে না? না না, আমি এসব ভাবি না, সরি জান, আমি তখন বুঝতে পারিনি। প্লিজ লক্ষ্মী বউ আমার, এবারের মতো মাফ করে দাও। এই যে কানে ধরেছি, তুমি বললে উঠবস করব। রাত্রিপ্রিয়া কিছু বলার আগেই কানে ধরে উঠবোস করতে লাগলো সানাম চৌধুরী। সবার সামনে বলবান গুরু গম্ভীর সানাম চৌধুরীর এই অসহায়ত্ব মুখ, তার বাচ্চামো, তার কাজকর্ম দেখে খিলখিল করে হেসে উঠল রাত্রিপ্রিয়া। হাসল সানাম চৌধুরীও। যাক, অবশেষে বউয়ের রাগ কমল। পরপর দুজনের দিকে তাকিয়ে আবারও একসাথে হেসে উঠল। কত স্নিগ্ধ শোনালো সে হাসির স্বর। মুহূর্তের দুটো মানবীর প্রাণখোলা হাসির আওয়াজে ভরে উঠল কক্ষ। মিনিট দুয়েক যেতেই হাসতে হাসতে মাথা ঘুরে পড়ে যেতে নিল রাত্রিপ্রিয়া। তাৎক্ষণিক তাকে ধরে ফেলল সানাম চৌধুরী। তার এতক্ষণের হাসি মুখে দেখা গেল চিন্তার রেশ। মুহূর্তেই বউকে বুকের সাথে চাপড়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এই রাত জান, কি হলো তোমার? এভাবে হঠাৎ পড়ে গেলে কেন? শরীর খারাপ লাগছে নেতা সাহেব, মাথা ধরেছে, জ্বর এসেছে বোধহয়। যা শুনে সানাম চৌধুরী চটজলদি বউয়ের কপালে হাত রেখে আটকে উঠল, বলল, ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাত্রিপ্রিয়া কিছু বলল না। সে শরীরের ভর ছেড়ে দিয়ে ক্লান্তিতে চোখ বন্ধ করে নিল। এত উদ্বিগ্নতা পারল সানাম চৌধুরীর। ত্রস্ত মেয়েটাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দিল।
এর মাঝে কিয়ত পরিমাণ শাসনও করল বউকে। বিকেলে তোমাকে কতবার বারণ করেছি ভিজতে, শুনলে না তো আমার কথা। দেখো তো কি জ্বর এসেছে। খানিকটা জড়ানো কণ্ঠে শুধালো রাত্রিপ্রিয়া, যা শুনে নেতা সাহেবের ব্যাকুলতা বাড়ল, অধীরতা নিয়ে জানতে চাইল। বেশি কষ্ট হচ্ছে জান? রাত্রিপ্রিয়া হাসল। এই মানুষটার ভালোবাসার কাছে কি আর শরীরের এতটুকু কষ্ট বড্ড ফিকে। সে মাথা নেড়িয়ে পুনরায় বলল, আমি ঠিক আছি। সানাম চৌধুরী শুনল না সেসব। এই মুহূর্তে এখানে ডক্টর পাওয়া যাবে না, তাই কাউকে কিছু না জানিয়ে নিজেই খানিকক্ষণ বউয়ের মাথায় জল পড়তে দিয়ে দিল। এরপর অল্প একটু খাবার নিজ হাতে রাত্রিকে খাইয়ে দিল। নিজের কাছে থাকা জ্বরের ঔষধও সাথে সাথে খাইয়ে দিল। সবশেষে অসুস্থ বউকে নিজের বুকের মাঝে শুইয়ে দিয়ে বলল, এভাবে শুয়ে পড়ো, ভালো লাগবে তোমার। চোখটা বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দেই, দেখবে মাথা ব্যথা সেরে গিয়েছে। রাত্রিপ্রিয়া কথা বাড়ালো না, বরং প্রিয় পুরুষের উষ্ণ বুকে গরম অনুভব করে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। নেতা সাহেব অসুস্থ প্রিয়তমাকে আবেশে আগলে নিল নিজের বুকের সাথে। হাত চালালো মেয়েটার চুলের ভাঁজে ভাঁজে। আরাম পেয়ে চোখ বুঝে ফেলল মেয়েটা। সারাদিন ছোটাছুটিতে ক্লান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমোলো না সানাম চৌধুরী, জেগেই থাকলো। এর মধ্যে একবার কিছু সময় পরই জ্বর ঝালো রাত্রিপ্রিয়ার, যা অনুভব করে ওর শরীরটা একবার মুছে দিয়ে আবারও নিজের বুকের সাথে জড়িয়ে নিল। বউয়ের সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনাও করল বার কয়েক। অসুস্থ বউয়ের কপালে ঠোঁটের পরশ দিয়ে মৃদু স্বরে বলল, তোমার সকল দুঃখ কষ্ট আমার হোক, তোমার ভাগ্যে কেবল সুখটাই থাকুক। সকাল ৯টা। ঘুমোচ্ছিল রাত্রিপ্রিয়া। হঠাৎ করে রুমের ভেতর থেকে আসা খুটখুটে এক ধরনের চাপা শব্দে তার ঘুম ভেঙে গেল। ঘুমন্ত মস্তিষ্ক সচল হতেই দরদরিয়ে উঠে বসে রাত্রি। শব্দ অনুসরণ করতেই রুমের চারপাশে একবার তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, কেননা তাদের রুমটা পুরোটাই দখল করে নিয়েছে চৌধুরী পরিবার। এখানে উপস্থিত রয়েছে ছোট বড় সকলে। সাত সকালে সবাইকে একসঙ্গে এভাবে জটলা বাঁধতে দেখে খানিকটা বিচলিত হয়ে পড়ে রাত্রিপ্রিয়া। মেয়েটা তৎক্ষণাৎ বিস্মিত কণ্ঠে শোধায়, কি ব্যাপার? সকাল সকাল তোমরা সবাই এখানে, কি হয়েছে? মেয়েকে বিচলিত হতে দেখে এগিয়ে আসে আনোয়ার সাহেব। বাবা মেয়ের পাশে বেডের কর্নারে বসতে বসতে মোলায়েম কণ্ঠে শোধালো, আম্মা এখন সকাল নয়, অলরেডি 9টা হয়ে গেছে। তোর না কি জ্বর এসেছে? আমরা তোকে দেখতে এসেছি। রাত্রিপ্রিয়া অদ্ভুত চোখে তাকালো বাবার মুখপানে। পরক্ষণেই কিছু একটা ভেবে হেসে ফেলল সে। পরপর হেসে হেসে বলল, এভাবে দল বল নিয়ে কেউ ঘুমন্ত মানুষের অসুখ দেখতে আসে বাবা? তোমরাও না, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তৎক্ষণাৎ বিছানার বিপরীত পাশ থেকে তানিয়া চৌধুরী বলল, ভয় পাবি কেন? আমরাই তো। সানাম ডক্টর এনে সকাল সকাল বসিয়ে রেখেছে। কি হারামি ছেলে! তুই রাত থেকে অসুস্থ, এটা আমাদের একটি বারও জানালো না। রিসেপশনে সাত সকালে ডক্টর দেখে আমি তো অবাক। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি চাই। উনি বলল সানাম স্যার আমাকে এখানে আসতে বলেছেন। আমি তাৎক্ষণিক সানামকে কল দিই, জিজ্ঞেস করলাম তুই ডক্টরকে আসতে বলেছিস? তারপর কাণ্ডজ্ঞানহীন ছেলেটা বলল, হ্যাঁ, ওনাকে আসতে বলো মা। কেন আসতে বলবো? এখানে ওনার কাজ কি? রাত খানিকটা অসুস্থ, রাতে একবার জ্বর এসেছিল। তানিয়া চৌধুরীর কথার মধ্যে রাত্রিপ্রিয়া ফিক করে হেসে ফেলল। এরপর আগ্রহ নিয়ে বলে উঠল, এরপর তুমি কি করলে মামুনি? দল বল সব খবর দিয়ে আমায় দেখতে এসছো? ঠিক ধরেছিস। আম্মু এমন এক চিৎকার দিয়ে উঠলো, আমরা তো সবাই ভয়ই পেয়ে গেছিলাম। এখানে এসে দেখি তুই ঘুমাচ্ছিস, বলল পায়েল। মেয়েকে ছোটখাটো এক ধমক দিল তানিয়া চৌধুরী। পায়েল দমে গেল। তানিয়া চৌধুরী পুনরায় আবার শুরু করল, তারপর কি হয়েছে শোন রাত। আমি তার একথা অসম্পূর্ণ রইল। মাঝপথে তাকে এবার থামিয়ে দিল সালাম চৌধুরী। বিরক্ত হয়ে বলল, তোমার বক্তব্যটা আপাতত বন্ধ করো তানু, এটা অসুস্থ। কথা একবার শুরু হলেই এই মহিলার থামাথামের নাম নাই। স্বামীর কথায় বিশেষ পাত্তা দিল না তানিয়া চৌধুরী, পাল্টা বলল, তুমি আপাতত চুপ করো। এই বাচাল মহিলার সঙ্গে কথা বলার মানেই হয় না। সালাম চৌধুরী বিরক্ত মুখে বসে পড়ল রুমের কর্নারে রাখা সিঙ্গেল সোফাটায়। তানিয়া চৌধুরী আপাতত সেই প্রসঙ্গ এড়িয়ে গেল। রাত্রিকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে ডাকল। আজ আর তার কথার মাঝে তুমি সম্বোধন নেই কোনো জড়তা। মা যেমন মেয়েকে ডাকে দেখি এদিকে আয়, জ্বরটা কেমন দেখব।
মাহারা রাত্রির কাছে এসব শুনতে খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে স্বয়ং তার মা তাকে আহ্লাদ করে কাছে ডাকছে। মেয়েটা কোনো বিলম্ব না করে চটজলদি এগিয়ে গেল, নিজে নিজেই মাথা এগিয়ে দিয়ে জানতে চাইল, দেখো তো মামুনি, আমার জ্বর আছে এখনো?